তোরা ফার্স্ট অফ অল কে জানিস পাজল সম্বন্ধে? কারো কোনো আইডিয়া আছে বেসিক? তুমি জানো কে জানিস? মানে তাহলে আমি বেসিক থেকে শুরু করবো, নাহলে আমি বোঝাবো। বেসিক থেকে শুরু করছি। আচ্ছা ঠিক আছে। যদি এখনকার এক্সামে সমস্ত কোশ্চেন্সই পাজলস আসছে রিজনিং পার্টে, কিন্তু ব্যাংকিং সেক্টরে যদি কেউ পরীক্ষা দিতে চায় সেখানে কিন্তু পাজল মোটামুটি 50 to 60% থাকবেই থাকবে, তার বেশি থাকবে তো কম থাকবে না। তো একটা পরীক্ষায় যদি নর্মালি কোশ্চেন হয় তো 35টা কোশ্চেন, তার মধ্যে 10টা কোশ্চেন থাকবেই, হ্যাঁ পাজল থাকবেই। এবার এখন 20টাও আসছে, 15টাও আসছে। সুতরাং এটা যদি করতে চাস, মানে এটা ভালোভাবে যদি না হয় তাহলে কিন্তু ইম্পসিবল ব্যাপার। আর যাদের বিশেষ করে ম্যাথটা একটু উইক তাদের ক্ষেত্রে মানে 35 যদি ক্লার্ক পেপার বল বা পিওতে ম্যাক্স টু ম্যাক্স 32 যদি না তুলতে পারিস আউট অফ 35, তাহলে কিন্তু হবে না। তো যেটা বলছিলাম, তাহলে সব থেকে ভালো করতে হবে পাজলটাতে। আর পাজলটা করতে প্রথম আমি বলবো, যেমন তোরা ম্যাথ প্র্যাকটিস করিস, যদি একদম সকালের দিকে হয় বা একদম রাতের দিকে, যেই টাইমটায় মাইন্ডটা একদম ফ্রেশ থাকবে শুধু সেই টাইমে করবি। অন্য টাইমে কিছু পড়তে অন্য রিজনিং করলি কিন্তু পাজল করতে যাবে না, মাথা কাজ করবে না, ঘেটে যাবে, মনে হবে যে পারবো না। একদম প্রথম দিকে করবি, সকালের দিকে বা রাতের দিকে, যখন তোর কোনো স্ট্রেস থাকবে না, একদম ফাঁকা মাইন্ডে করবি, ফ্রি মাইন্ডে করবি। আর প্রথম টাইম লাগবে, বড় জায়গায় করবি, কোনো ছোট জায়গায় রাফ করে করবি না, একটা বড় পেজ জুড়ে একটা গোটা পাজল করবি। যখন ওটা করতে অভ্যাস হয়ে যাবে তখন ছোট করবি। আর প্রথম থেকে চেষ্টা করবি যতটা কম লেখা যায় ততটা কম লিখবো। প্রথম থেকে যদি আমি প্রত্যেকটা ইনফরমেশন অনেক বেশি করে লিখি তাহলে কিন্তু করা যাবে না। প্রথম থেকে আমাকে কম টাইমের মধ্যে করতে হবে, মানে একটা পাজল আমাকে শেষ করতে হবে 2.5 মিনিট বা 3 মিনিটসের মধ্যে, তার বেশি আমি করতে পারবো না। কারণ আমার কাছে টাইম থাকবে 20 মিনিট 35টা অ্যাটেম্পটের জন্য। আমার যদি 3টে পাজল থাকে, আমি যদি 2.5 মিনিট করে নিই তাহলে 7.5 মিনিট লাগবে। ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিট, তার বেশি আমি দিতে পারবো না, কারণ আমাকে বাকিগুলোও করতে হবে। ঠিক আছে, তো এইভাবে প্র্যাকটিসটা করতে হবে। এবার আজকে যেটা প্রথমবার করবো, প্রথম বলে দিই আমি পাজল কত রকমের হয়। পাজল বিভিন্ন রকম ভাবে হয়ে থাকে, অনেক রকম তার আলাদা ফাংশনস থাকে। যেমন কিছু হয় টেবিল ফরম্যাটে থাকে, আমাকে কিছু ডেটা দিয়ে দেবে, সেই ডেটাগুলোকে একটা টেবিলে সাজাতে হবে। টেবিলে সাজানোর পর সেই ডেটাটাকে থেকে আমার কিছু কোয়েশ্চেন আসবে। আমি যদি ডেটাটাকে খুব ভালোভাবে মাইনিউটলি করে টেবিলটাকে সাজাই, তবেই কিন্তু ওই পাজলের যে কোয়েশ্চেনগুলো সেগুলো আমি করতে পারবো, নাহলে কিন্তু পাজলের কোয়েশ্চেন আমি মেলাতে পারবো না। এছাড়া কি হয়, সিটিং অ্যারেঞ্জমেন্টে হয়। সিটিং অ্যারেঞ্জমেন্ট আবার 3 রকম হয়, সার্কেল হয়, ট্রায়াঙ্গুলার শেপে হয়, লিনিয়ার শেপে হয়, আবার স্কোয়ারেও হয়। এবার এই রকম ক্ষেত্রে সাধারণত সব থেকে বেশি আসে সার্কেল আর লিনিয়ার, এটা সব থেকে বেশি আছে। ট্রায়াঙ্গুলারও থাকে, আর ওগুলো নর্থ সাউথ এরকম বোথ স্টেটমেন্টে থাকে। ওটা অন্য ক্লাসে করবো, আজকে যেটা করবো ওটা টেবিল ফরম্যাটে আছে। ঠিক আছে, দেখ এইখান থেকে এই জায়গা থেকে এই জায়গাটা অবধি টোটালটা হচ্ছে তোর এই প্যাসেজটা টোটাল থাকবে। তারপর এখান থেকে এরকম 1 2 3 4 5 5টা টোটাল কোশ্চেন থাকে, কখনো 4টেও থাকতে পারে। সেটার উপর যদি পাজল যদি বেশি থাকে কোশ্চেন পেপারে 35টার মধ্যে, তখন কোশ্চেনের নাম্বারটা ছোট হয়। আর যখন পাজল যদি কম থাকে তখন কোশ্চেনের নম্বর ম্যাক্স টু ম্যাক্স 5টা করে কোশ্চেন থাকে। ঠিক আছে, এইখান থেকে এইটুকু যেটা বলেছে সেটা এই যে টোটালটা এইটার ব্যাপারে এখানে ডিসকাস করেছে। আর আমাদের যে ক্লুগুলো দেওয়া আছে সেটা এইখান থেকে এইটুকুর মধ্যে, এইখান থেকে এইটুকুর মধ্যে আমাদের ক্লুগুলো দেওয়া আছে। এইটা করে আমাদেরকে পাজলটাকে আগে সলভ করতে হবে। সলভ করার পর তারপর আমাকে কোশ্চেনটা অ্যাটেন্ড করতে হবে। দেখ প্রথম থেকে কি বলেছে আমি আগে পুরোটা আবার বলে দিচ্ছি, তাহলে মিলিয়ে নিবি যে খাতায় কোথাও ভুল লিখেছিস কিনা। 8% D E F G H I J and K live in a building but not necessarily in the same order. There are 8 floors in that building and only one person lives on each floor. The ground floor of the building is number 1 and the floor above it is number 2 and so on. The topmost floor of the building is number 8. এতদূর হলো, সেটা বললো কি না এইটুকু থেকে এইটুকুটা আমাদের যেটা বলছে সেইটুকুর ব্যাপারে এখানে ডিসকাস করলো। এবার আমাকে টোটাল এইখান থেকে এইখান অবধি আমাকে ক্লুগুলো দেওয়া আছে, সেগুলো আমি পড়বো। Only 2 persons live between the floors on which F and J live respectively. K lives immediately above the floor on which E lives. Only one person lives between the floor on which F and G live respectively. G lives below the floor on which H lives. Only one person lives between the floor on which H and I live respectively. F lives on the floor number 3. H lives above the floor on which I lives. এবার এখান থেকে কোশ্চেন স্কিপ করেছে, হাউ মেনি ফ্লোরস আর দেয়ার বিটুইন দ্য ফ্লোরস অন হুইচ E and H live respectively? Who among the following live on odd number floors? If all the persons are made to sit in alphabetical order
from top to bottom the positions of how many will remain unchanged? Who among the following live on the topmost floor? আর which of the following statement is true? এগুলো আমার 5টা কোশ্চেনস আছে, আগে আমাকে পাজলটা সলভ করতে হবে। তো পাজল যখন সলভ করব আমি এখানটাকে খুব ভালো করে পড়ে নেব। এখানে কি বলছে আমি দেখে নিই, যে 8টা পারসনস আছে, তারা হলো এই ডি ই এফ জি এইচ আই জে আর কে। তারা কি না লিভ ইন আ বিল্ডিং বাট নট নেসেসারি ইন দ্য সেম অর্ডার। তারা একটা বিল্ডিং এ থাকে, বাট আমাকে বলে দেয়নি যে কে কোন ফ্লোরে থাকে বা কার উপরে কে থাকে কার নিচে কে থাকে। এখানে বলছে দেয়ার আর 8 ফ্লোরস। প্রথম বললো কি 8টা ফ্লোর আছে, তাহলে একটা জিনিস জানলাম যে আমি 8টা ফ্লোর পাচ্ছি ওখানে। তারপর কি বলছে ইন দ্যাট বিল্ডিং এন্ড অনলি ওয়ান পারসন লিভ অন ইচ ফ্লোর। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কথা বললো যে একটা ফ্লোরে একজনই থাকবে, তার বেশি কেউ থাকবে না। মানে আমি যদি ধরে নিই যে 1 নম্বর ফ্লোরে এদের মধ্যে যে কোনো একজনই থাকবে, দুজন কিন্তু ওখানে থাকবে না। তারপর কি বলছে দ্য গ্রাউন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিং ইজ নাম্বার 1। বিল্ডিং এর যে গ্রাউন্ড ফ্লোরটা সেটা নাম্বার 1 and the floor above it is number 2 and so on। মানে নিচের ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে 1, তারপরেরটা 2 3 4 5 এই করে 8 অবধি গেছে। the topmost floor of the building is number 8, মানে টপটা হচ্ছে 8 বটমটা হচ্ছে 1। তাহলে আমি প্রথমে আগে এটা একটা লিখতে পারি, কিন্তু এখন আমি লিখবো না, আগে পুরোটা আগে ভালো করে পড়ে নেব। তারপর কি বলছে দেখি only 2 persons live between the floor on which F and J live respectively। F আর J এর মাঝে দুজন থাকছে। K lives immediately above the floor on which E lives। K E এর জাস্ট ইমিডিয়েট উপরে থাকে। K lives immediately above the floor on which E lives, মানে E যে ফ্লোরে আছে তার জাস্ট ইমিডিয়েট উপরে K আছে। তাহলে আমি যদি ধরি E যদি 2 তে থাকে তাহলে K থাকবে 3 তে। তারপর কি বলছে only one person live between the floor on which F and G live respectively। F আর G এর মাঝে একজন আছে। G lives below the floor on which H lives। H যে ফ্লোরটায় আছে তার নিচের ফ্লোরে G আছে। তারপর বলছে যে only one person live between the floor on which H and I live respectively। ঠিক একইভাবে H আর I এর মাঝেও একজন আছে। F lives on the number 3। F 3 তে থাকে, এটা আমাকে কিন্তু ডাইরেক্ট ক্লু দিল। আমি সব সময় আগে দেখবো আমাকে যে এটা প্যারাটা যে দিয়েছে, যে আমাকে স্টেটমেন্টটা দিয়েছে, সেই স্টেটমেন্টের মধ্যে ডাইরেক্ট সেন্টেন্সে কি আমাকে কোন ক্লুটা দিয়েছে সেটা আগে আমি সবার আগে পুট করব, তার আগে কিছু করব না। আর যেটা আমাকে বলেনি সেটার ব্যাপারে আমি ভাববো না, সেটা আমি নিজের মতো করে কিন্তু এখানে বসাতে পারবো না। যেটুকু বলেছে সেটুকুই বসাবো, সেটুকুই করব। H lives above the floor on which I live। যার বলে দিয়েছে H I এর উপরে থাকে, কিন্তু এখানে একটা জিনিস ভালো করে বুঝবি, যেখানে বলেছে দেখ ইমিডিয়েট অ্যাবাভ আর এখানে বলেছে জাস্ট অ্যাবাভ। মানে ইমিডিয়েট অ্যাবাভ মানে কি 2 এ যদি কেউ থাকে তার উপরে 3 এই আছে, বাট অ্যাবাভ মানে কিন্তু আমাকে বলেনি ইমিডিয়েট কিনা, মানে 2 এর উপরে 3 এও হতে পারে, 4 এও হতে পারে, 5 এও হতে পারে বা 8 এও হতে পারে। এই জিনিসগুলো খুব ভালো করে ফলো করতে হবে। তাহলে প্রথম যেটা আমি সেটা বলবো যে এইটা যেটা আছে F lives on the number 3, এটাকে আমি পুট করব। আমি প্রথমে দেখেছিলাম কি নিচেরটা হচ্ছে 1, উপরেরটা হচ্ছে 8। তাহলে আমি এটা এরকম লিখতেই পারি যে 8 7 6 5 4 3 2 1। এগুলো হলো আমার ফ্লোর, আর এগুলো হচ্ছে যারা আছে, নেমস দিয়ে দিলাম। এটা তোদের বোঝার জন্য, যাতে লিখতে পারবি তাদের বোঝার জন্য বলছি, এটা কিন্তু ওখানে করব না। যখন এক্সামে তখন শুধুমাত্র আমি এই নাম্বারগুলো লিখবো, এই দাগটা টানবো আর রোগুলো করবো, কলমগুলো করবো, তার বেশি ওপরে কিছু লিখবো না, যতটা কমে করা যায়। আচ্ছা, এবারে আমাকে ডাইরেক্ট বলে দিয়েছে F lives on the floor number 3। তাহলে আমি F কে নাম্বার 3 তে বসিয়ে দিলাম। আর এবার কি বলছে দেখি only 2 persons live between the floor on which F and J live respectively। তাহলে F আর J এর মাঝে দুজন থাকবে। এখানে আমি করতে পারবো কি? করতে পারবো না, কারণ তার মানে এখানে তো থাকবে, এখানে তো আমার জায়গা নেই। তার মানে F আর J এর মাঝে কি দুজন থাকবে, মানে উপরের দিকে যেতে হবে। দুজন থাকবে মানে কি ওরা টোটালটা নিয়ে তো 4 জন হয়ে যাচ্ছে, এদিকে আসলে হবে না, মানে নিচের দিকে কেউ নেই, তার মানে J আছে উপরের দিকে। তাহলে J এখানে হবে, এদের মাঝে দুজন থাকলো। তাহলে আমি only 2 persons live between the floor on which F and J live respectively, এটা আমি কমপ্লিট করলাম। এবার কি বলছে K lives immediately above the floor on which E lives। E যেখানে আছে তার জাস্ট উপরে K। আমি এটা ছোট সাইডে করে এইভাবে লিখে রাখবো, K আর E পজিশনটা এরকম হবে, ঠিক আছে।
only one person live between the floor on which F and G live respectively. F আর G এর মাঝে একজন থাকবে। এবার দেখ এখানেও তো হতে পারে G, এখানেও হতে পারে G, তাহলে কোথায় করব? যখন এরকম সিচুয়েশন আসবে তখন আমরা প্রজেকশন করব। কি করব? আর একটা লাইন টানলাম, সেম যা আছে তাই লিখব, কারণ এই দুটো আমি ঠিক লিখেছি, এখানে যা বলেছে তাই করেছি। এবার আমাকে F আর G এরটা বার করতে হবে। এই যে বলছে দেখ, এই যে K lives immediately above the floor on which E lives, যেটা আমি এখানে ছোট করে লিখে রেখেছি, আর G lives below the floor on which H lives, আর only one person live between the floor on which H and I live। এখানে এই জায়গাটাতে কি বলছে যে person live between the floor on which F and G live respectively, একজন থাকছে F আর G এর মাঝে। তাহলে G কে আমি একবার এখানে বসাবো, এটাতেই আবার এখানে বসাবো না, এই জায়গাটা আমি এখানে বসাবো, দিয়ে আমি দেখবো কোন কোন প্রজেকশনটা আমার ঠিক যাচ্ছে। তাহলে এইটা আমি লিখে নিয়েছি, only one person live between the floor on which F and G live respectively। এখানেও F আর G এর মাঝে একজন থাকছে, এখানেও F আর G এর মধ্যে একজন থাকছে, যে কোনো একটা আমার ঠিক হবে। এবার বলছে G lives below the floor on which H lives, মানে H যে ফ্লোরটায় আছে তার নিচে G আছে, বাট এক্সাক্ট কি না আমি জানি না। G lives below the floor on which H lives, কিন্তু এক্সাক্ট আমাকে বলেনি। তার মানে H এইখানে যদি হয়, এখানে এখানে যে কোনো জায়গায় হতে পারে, আবার এখানে হলেও যে কোনো জায়গাতে হতে পারে, তাহলে এটা আমি এখন পুট করছি না। only one person live between the floor on which H and I live respectively, H আর I এর মাঝে একজন থাকবে। তাহলে আমি লিখে নেব H, এটা আমি বাদ রাখলাম, এটা হচ্ছে I, এটা আমি সাইডে লিখে রাখলাম, তাহলে H আর I এর মাঝে একজন হবে। আর বলছে H lives above the floor on which I lives, আর H lives above the floor on which I lives, মানে I এর উপরে H থাকবে, এই রকমই হবে, মানে উপরে I নিচে H হবে না, এটা আমাকে বলে দিয়েছে। H lives above the floor on which I lives। তাহলে আবার প্রথম থেকে পড়বো, কোনটা কোনটা আমরা করলাম। only two persons live between the floor on which F and J live respectively, F আর G এর মাঝে হচ্ছে দুজন আছে। K lives immediately above the floor on which E lives, E যেখানে আছে তার immediate above K আছে। তাহলে এটা কোথায় কোথায় হতে পারে দেখ, এখানে হতে পারে, ইদার এখানে হতে পারে, কারণ এখানে বলছে K lives immediately above the floor on which E lives, মানে E যেখানে থাকবে তার ইমিডিয়েট উপরে K থাকবে। only one person live between the floor on which F and G live respectively, G lives below the floor on which H lives। তাহলে G যদি এখানে হয়, H যদি আমি এখানে, এখানে বলে দিয়েছি কি না only one person live between the floor on which H and I live respectively, H যদি এখানে হয়, I যদি এখানে হয়, তাহলে কি একজন থাকছে, ঠিক আছে। আর এখানে কি H এর উপরেও থাকছে, G এর উপরেও H থাকছে, তাহলে এটা আমি একটা অ্যাসাম করে দেখলাম, এখানে H করলাম, এখানে I করলাম, তাহলে এটা আমি বসাতে পারলাম যে G lives below the floor on which H lives, H এর উপরে G lives below the floor on which H lives, মানে H যেখানে আছে তার নিচে G থাকছে, এটা আমি লিখতে পারলাম এখানে। আর কি বললো না, H আর I এর মধ্যে একটা রিলেশন দিয়েছে না, lives only one person live between the floor on which H and I live, H আর I এর মাঝে একজন থাকছে। কিন্তু এই জিনিসটা আমাকে কি, এটা আমি এখানে করেছি, কিন্তু আমার এই জায়গাটা একটা ছোট্ট করে লিখে রেখেছিলাম, H উপরে থাকবে I নিচে থাকবে, তাহলে আমি এটাকে জাস্ট করে দেবো I এখানে করব আর Hটাকে এখানে করব। এই জন্যই ছোটটা করে রাখা, যাতে আমি করার সময় এগুলোকেও চেক করব যে এইভাবে মিলছে কিনা। তাহলে এটাও আমার মিললো, এটাও আমার মিললো, ঠিক আছে। K আর E বলেছে জাস্ট E এর জাস্ট উপরেই K থাকবে, তাহলে এরকম কন্ডিশন শুধু এই জায়গাটাতেই থাকছে, বসিয়ে দিলাম। আর পড়ে থাকছে তাহলে আমার কোনটা, D থেকে E এর মধ্যে শুধু D পড়ে থাকছে, বসিয়ে দিলাম। পুরোটা একবার চেক করে নেব। only two persons live between the floor on which F and J live respectively, F আর J এর মাঝে দুজন, এইটা তার মানে ভুল, ঠিক আছে। F আর J এর মাঝে দুজন, এটা মিলে গেল। K lives immediately above the floor on which E lives, E যেখানে আছে তার ইমিডিয়েট above এ K আছে, এটাও আমরা কমপ্লিট করলাম। only one person live between the floor on which F and G live respectively, F আর G এর মাঝে একজন থাকবে, বসিয়েছি একজনকে। G lives below the floor on which H lives, H যেখানে আছে তার নিচে G থাকবে, তাই করেছি। only one person live between the floor on which H and I live respectively, H আর I এর মাঝে একজন থাকবে, তাই করেছি। F lives on the floor number 3, F number 3 তে আছে, ওটা প্রথমেই বসিয়েছিলাম। H lives above the floor on which I lives, H I এর উপরে থাকবে, তাই করেছি।
এবার কোশ্চেনটাকে আমি সলভ করব এখান থেকে। হাউ মেনি ফ্লোরস আর দেয়ার বিটুইন দ্য ফ্লোরস অন হুইচ ই এন্ড এইচ লিভ রেসপেক্টিভলি। ই আর এইচ এর মাঝে কতগুলো ফ্লোরস আছে? দুটো ফ্লোরস আছে। তাহলে এখানে করব নাম্বার 2। নেক্সট কোশ্চেন, এখানে একদম টাইম লাগবে না, এটা যখন আমার রেডি হয়ে যাবে এটা আমি জাস্ট দেখব আর অ্যানসার পুট করব। হু অ্যামং দ্য ফলোইং লিভ অন অড নাম্বার ফ্লোরস। অড নাম্বার ফ্লোরস মানে কি 1 3 5 7 এইগুলোই আসছে 1 to 8 এর মধ্যে। তাহলে 1 এ কি আছে? জি আছে, 3 মানে এফ আছে, 5 মানে ডি আছে, 7 মানে ই আছে। তাহলে ই ডি এফ আর জি, ই ডি এফ জি এটা আমার অ্যানসার। ইফ অল দ্য পারসনস আর মেড টু সিট ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার ফ্রম টপ টু বটম, the position of how many will remain unchanged। মানে কি অ্যালফাবেটিক্যাল অর্ডারে যতগুলো আছে তারা যদি টপ টু বটম বসে তাহলে কতগুলোর পজিশনটা আনচেঞ্জ থাকবে। তাহলে এখানে বসিয়ে দেব ডি ই এফ জি এইচ আই জে কে। কোনটা কোনটা থাকলো? ই থাকলো, এইচ থাকলো, এই দুটো। তাহলে কতজনের থাকছে? দুজনের থাকছে। হু অ্যামং দ্য ফলোইং লিভ অন দ্য টপ মোস্ট ফ্লোর। সবথেকে টপে কে আছে? ডি আছে, এটা আমার রাইট অ্যানসার। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু। কি বলছে? অনলি 2 পারসনস লিভ বিটুইন দ্য ফ্লোর অন হুইচ জি এন্ড ডি লিভ রেসপেক্টিভলি। জি আর ডি এর মাঝে দুটো পারসনস আছে, সেটা আছে কি? এটা আমার নয় কিন্তু, হ্যাঁ এটা দেখে কেউ করবি না, এটা আমার টোটাল অ্যানসারটা, এটা আমি এখানে করেছিলাম। তাহলে কি বলছে এখানে? যে জি আর ডি এর মাঝে দুজন আছে, দেখে নিই আমি ডি আর জি এর মাঝে তিনজন আছে, তাহলে এটা ভুল। ই লিভস অন এন ইভেন নাম্বার ফ্লোর। ই কি ইভেন নাম্বারে আছে? না, অড নাম্বারে আছে। জে লিভস অন দা 4th ফ্লোর। জে 4th ফ্লোরে নেই, যে আছে আমার 6th ফ্লোরে। তাহলে নান ইজ ট্রু, এটাই আমার অপশন হবে। বুঝতে পেরেছিস? কোথাও কোনো জায়গায় ডাউট থাকলে তাহলে আমাকে একবার বল। হ্যাঁ, মাথা একটু খারাপ হবে, প্রথমবার একটু খারাপ হবে, খুব চোখ মুখ ঘেমে যাবে, টেনশন হবে, এটা হয়। প্রথম দিনে আমারও হয়েছিল, আমিও ঘেমে গেছিলাম দেখে। প্রচন্ড স্ট্রেস লাগবে, কিন্তু স্ট্রেস নিলে হবে না, তুই যত প্র্যাকটিস করবি তখন আর কিচ্ছু মনে হবে না, তখন ইজিলি হয়ে যাবে। পুরোটা ভালো করে বুঝে নে, এইটুকুটা তুলবি, তোলার পর আজকে যে কোশ্চেনটা যেটা এটা যে টোটালটা তুললি এইটা কিন্তু আলাদা, সবসময় এটা আলাদা রাখবি আর এইটা আলাদা করবি। তাহলে কি এইটার উপর তুই আবার বাড়িতে গিয়ে প্র্যাকটিস করতে পারবি, একই সঙ্গে থাকলে কিন্তু বুঝতে পারবি না। ওটা দেখে আবার বাড়িতে আরেকবার করবি, করে নে। তাহলে আমি 2 নম্বরটা দেবো। আচ্ছা দেখ, 2 নম্বর পাজলটা দেখতে ছোট হলে কি হবে? যখনই কোনো পাজল সাইজে ছোট হবে, ডেসক্রিপশন যেখানে কম থাকবে সেখানে জানবি খুব কম ডেটা দেওয়া আছে, তোকে পুরোটাই অ্যাজিউম করে করে যেতে হবে সেখানে। এখানেও ঠিক টাইমিং খুব ছোট্ট দেখ একটা পাজল কি বলেছে যে 6 বক্স পি কিউ আর এস টি অ্যান্ড ইউ অফ ডিফারেন্ট কালার্স, যেমন কি অরেঞ্জ, রেড, ব্ল্যাক, ইয়েলো, পিঙ্ক অ্যান্ড হোয়াইট আর প্লেসড ওয়ান অ্যাবাভ অ্যানাদার। মানে একটার উপর একটা আছে, 6টা বক্স আছে, এইগুলো 6টা আলাদা কালার আছে এবং একটার উপর একটা আছে, বাট নট নেসেসারি ইন সেম অর্ডার। কিন্তু মানে আমাকে বলে দেয়নি যে পি এর উপরেই কিউ আছে, কিউ এর উপরেই আর আছে, সেম অর্ডারে নেই। বলছে বক্স আর ইজ প্লেসড জাস্ট অ্যাবাভ দ্য অরেঞ্জ বক্স। তাহলে কি এখানে আমি জানতে পারলাম যে বক্স আর যে বক্সটা সেটা জাস্ট অ্যাবাভ দ্য অরেঞ্জ বক্স। অরেঞ্জ বক্স বলেছে, বাট আমাকে পার্টিকুলার বক্সের নেমটা বলেনি, ঠিক আছে? তাহলে আমি এইটুকু জানি যে অরেঞ্জ বক্সটা যেখানে হবে তার ঠিক ওপরে আরটা আছে। only one box is placed between P and the orange box, আর P আর অরেঞ্জ বক্সের মাঝে একটা বক্স প্লেস করা আছে। only 3 box are placed between P and the pink box, P আর পিঙ্ক বক্সের মাঝে 3টে বক্স প্লেস করে রেখেছে। only 2 boxes are placed between S and T। কি বলছে না দুটো বক্স আছে S আর T বক্সের মাঝে। the red box is placed just below P, P বক্সের নিচেই রেড বক্স আছে। there are as many boxes placed above the red box as below T, মানে রেড বক্সের উপরে যতগুলো বক্স আছে T বক্সের নিচেও ঠিক ততগুলোই বক্স আছে। T is not the orange box, T orange box নয়। the black box is placed just above the yellow box, মানে ব্ল্যাক বক্সটা ইয়েলো বক্সের ঠিক উপরে আছে। T is placed above Q, T Q এর উপরে আছে, বাট এক্সাক্ট অ্যাবাভ বলেনি, উপরে আছে কিন্তু কোথায় জানি না। and Q is just below P, Q just below P, এখানে এই যে জাস্টটা বলেছে তার মানে কি না Q is just below P মানে P এর ঠিক নিচেই Q আছে। কোশ্চেনস কি বলে দিয়েছে এখান থেকে? হাউ মেনি বক্সেস আর প্লেসড অ্যাবাভ U,
অপশনস দিয়েছে। হোয়ার ইজ দ্য রেড বক্স প্লেসড, রেড বক্স কোথায় প্লেস করে আছে তারও চারটে অপশনস আছে। হুইচ অফ দ্য ফলোইং বক্স ইজ ইয়েলো, তার চারটে অপশন। হুইচ অফ দ্য ফলোইং কালার্স ডাজ বক্স ইউ হ্যাভ, তার চারটে অপশনস। Four of the following five are alike in a certain way and hence from a group which is the one which does not belong to that group, তার চারটে অপশন। তাহলে আমরা প্রথমে পাজলটাকে করব। কি বলছে এখানে আমরা ভালোভাবে দেখব যে এখান থেকে কোনটাকে নেওয়া যায়। বক্স আর ইজ প্লেসড জাস্ট অ্যাবাভ দ্য অরেঞ্জ বক্স, মানে অরেঞ্জ বক্সের জাস্ট উপরে আর বক্সটা আছে। তাহলে এটাকেই আমি যদি ধরে করি, আমি ধরলাম কি বক্স আছে, বক্সের কালার আছে, তাহলে আমি লিখলাম এখানে ধরো অরেঞ্জ লিখলাম, এর নেম জানি না, ঠিক আছে। আর বক্সটা ইজ জাস্ট অ্যাবাভ দ্য অরেঞ্জ বক্স, এর উপরেই আছে। এই একটা লাইন টানলাম, এখানে লিখলাম আর, আমি এইদিকে নাম লিখছি, এদিকে কালার মেনশন করছি, এর কালার আমরা জানি না। এইটুকুটা তাহলে আমি পুট করতে পারলাম, বক্স আর ইজ প্লেসড জাস্ট অ্যাবাভ দ্য অরেঞ্জ বক্স। টোটাল মনে রাখতে হবে 6টা বক্স আছে। only one box is placed between P and the orange box, P আর অরেঞ্জ বক্সের মাঝে একটা বক্স প্লেস আছে। তাহলে এখানে আমি কি প্রজেকশন করতে পারি একটা, কি হবে না, এখানে বলেছে যে only one box is placed between P and the orange box, তাহলে P আর অরেঞ্জ বক্সের মাঝে একটা বক্স আছে, তাই তো। তাহলে ইদার হতে পারে P এই জায়গায় থাকছে, ইদার হতে পারে P এই জায়গায় থাকছে। তাহলে আমি এইখানে P কে এই জায়গায় বসালাম, এগুলো যা আছে সেম লিখবো। এখানে আমি P কে এখানে বসালাম, ঠিক আছে। তাহলে এই অনুযায়ী আমি এখানে কটা ঘর পেলাম, 1 2 3 4টে, উপরের দিকে কি যাবে কিনা জানি না। এখান থেকে আমি পেলাম কটা, 1 2 3টে, এই 3টে কমপ্লিট আমার বক্স আছে, এইটুকু আমি পেয়ে যাচ্ছি। এরপর কি বলছে, তাহলে এইটাও আমি লিখলাম only one box is placed between P and the orange box, P আর অরেঞ্জ বক্সের মাঝে একটা, P আর অরেঞ্জ বক্সের মাঝে একটা। তারপর কি বলছে, only 3 boxes are placed between P and the pink box, P আর পিঙ্ক বক্সের মাঝে 3টে বক্স আছে বলছে। তাহলে আমাকে মনে রাখতে হবে P একটা, পিঙ্ক একটা, দুটো, মাঝখানে আছে 3টে, মানে টোটাল 5টা। এইদিকে আমি কিন্তু তুলতে পারবো না, কারণ এদিকে অলরেডি 3টে আছে, 5টা হয়ে গেলে 8টা, আমাকে বক্স বলে যে 6টা, তাহলে আমাকে নিচের দিকে আনতে হবে। তাহলে P এই অনুযায়ী পিঙ্ক কোথায় হবে, মাঝখানে 3টে আছে, তাহলে পিঙ্ক এখানে হবে। বুঝতে পেরেছিস কি বললাম? ভালো করে লাইনটা আরেকবার পড়। বলছে only one box is placed between P and the orange box, only 3 boxes are placed between P and the pink box, মানে P বক্স আর পিঙ্ক বক্সের মাঝে 3টে বক্স আছে। আমার P বক্সটা তো এখানে, আমি যদি উপর দিকে যাই, P বক্সটা এখানে, পিঙ্ক বক্স এখানে, তার মাঝে 3টে, তাহলে এদের টোটালটাকে নিলে 5টা বক্স হবে তো, মানে P একটা, পিঙ্ক একটা, মাঝখানে আছে 3টে, তাহলে টোটাল 5টা। আর এদিকে তো নিচে অলরেডি 2টো আছে, কিন্তু আমার টোটাল বক্সের সংখ্যাটা তো 6টা, তাহলে আমি উপরের দিকে তুলতে পারবো না, আমি নিচের দিকে নামাতে পারবো। সেই অনুযায়ী দেখ, P বক্স পিঙ্ক বক্স করলাম, মাঝখানে 3টে চলে এলো, তাহলে আমি এটা করতে পারলাম এখানে। যদি এইখানে করি তাহলে আবার দেখ, এখানে আমার কি 3টে, 1 2 3 4টে আছে, উপরের দিকে নিশ্চয়ই আমি যেতে পারবো, কিন্তু নিচের দিকে নামতে পারবো না। তাহলে P বক্স যদি এখানে হয়, এই অনুযায়ী পিঙ্ক বক্স এখানে হবে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? পরেরটাই যাচ্ছি দেখ, বলছে only 2 boxes are placed between S and T, S আর T এর মাঝে 2টো বক্স আছে, ঠিক আছে। তাহলে S আর T এর মাঝে 2টো বক্স আছে, মানে S আর T এরকম জায়গায় কোথাও হতে পারে। আমি জানি কি 1 2 3 4 5টা বক্স আমি এখানে পেয়ে গেছি, 1 2 3 4 5টা বক্স আমি এখানে পেয়ে গেছি, আর একটা বক্স আমায় ইনক্লুড করতে হবে। তার মধ্যে S আর T এই দুটো তো হবে না, কারণ মাঝখানে একটা থাকছে, কিন্তু এইখানেরই কোনো একটা জায়গায় এরা পুট হবে, কিন্তু এই মুহূর্তে আমি করতে পারবো না, কারণ আমি বুঝতে পারছি না যে কোথায় হবে এটা। পরের স্টেটমেন্টে যাচ্ছি, দ্য রেড বক্স ইজ প্লেসড জাস্ট বিলো P, P এর জাস্ট নিচে রেড বক্সটা প্লেস করছে। দ্য রেড বক্স ইজ প্লেসড জাস্ট বিলো P, তাহলে এটাকে আমি পুট করতেই পারি। তার মানে আমি বুঝে গেলাম এইখানে হচ্ছে রেড বক্স, 6টা ঘর আমার এখানে কমপ্লিট হয়ে গেল। P এর জাস্ট নিচে রেড বক্স,
এইখানে অনুযায়ী আর জানি, তার মানে কালারটা এখানে রেড হবে হয়তো, লিখে দিলাম। বলছে দেখ কোনটা বললাম তাহলে, দ্য রেড বক্স ইজ প্লেসড জাস্ট বিলো পি। এই ওখানে অনুযায়ী এইখানে প্রজেকশন অনুযায়ী পি এর জাস্ট নিচে রেড লিখেছি, এখানে প্রজেকশন অনুযায়ী পি এর জাস্ট নিচে রেড লিখেছি। নেক্সট কি বলছে, দেয়ার আর অ্যাজ মেনি বক্সেস প্লেসড অ্যাবাভ দ্য রেড বক্স, মানে রেড বক্সের উপরে যতগুলো বক্স আছে অ্যাজ বিলো টি, টি এর নিচেও ঠিক ততগুলোই বক্স থাকবে। ঠিক আছে, তাহলে আমি যদি ধরি রেড বক্সের উপরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা থাকছে, তার মানে টি এর নিচেও পাঁচটা থাকবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তাহলে এদের এই স্টেটমেন্টটা অনুযায়ী দেয়ার আর অ্যাজ মেনি বক্সেস প্লেসড অ্যাবাভ দ্য রেড বক্স অ্যাজ বিলো টি, তাহলে টি হওয়ার কথা আমার এখানে রেড এর উপরে যতগুলো আছে টি এর নিচেও ততগুলো আছে। রেড এর উপরে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, টি এর নিচেও হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এইখানে অনুযায়ী কি করা যায় দেখ, এখানে বলছে যে যেটা বললো রেড এর উপরে যতগুলো আছে টি এর নিচেও ততগুলোই থাকবে, তাহলে রেড এর উপরে একটা আছে এখানে। ঠিক আছে, টিটা তাহলে টি এর নিচে একটাকে রাখতে হবে, মানে এরকম কোন একটা জায়গায় টিকে হতে হবে। কিন্তু আমার মনে হয় না যে এটা ঠিক হবে, কারণ এইটা অনুযায়ী আমার মিলে যাচ্ছে অনেকটা। আমি পরের স্টেটমেন্টটায় যাব, টি ইজ নট দ্য অরেঞ্জ বক্স, টি অরেঞ্জ বক্স নয়। তাহলে টি কোন বক্সটা হতে পারে, ইদার এটা পিঙ্ক বক্স হয়ে গেছে আমার এখানে। দেখ টি ইজ নট দ্য অরেঞ্জ বক্স, পিঙ্ক মিলেছে তো, কিন্তু এখানে টি কে বসাতে পারবো না, তার মানে এই অ্যাসামটা কিন্তু ভুল হতে পারে। এটা আমার মিলে গেছে, টি অরেঞ্জ বক্স নয়। বলছে দ্য ব্ল্যাক বক্স ইজ প্লেসড জাস্ট অ্যাবাভ দ্য ইয়েলো বক্স, ইয়েলো বক্সের জাস্ট উপরে ব্ল্যাক বক্স থাকবে। দেখ এখানে এই কন্ডিশনটা এই জায়গাটাতেই শুধু মিলছে কিন্তু। দ্য ব্ল্যাক বক্স ইজ প্লেসড জাস্ট অ্যাবাভ দ্য ইয়েলো বক্স, ইয়েলোর ঠিক উপরেই ব্ল্যাক রাখতে হবে, আর এই দুটো ঘরই আমার ফাঁকা আছে। তাহলে ব্ল্যাক লিখলাম আমি এখানে, আর এখানে ইয়েলো লিখলাম। ঠিক আছে, এই কন্ডিশনটাও কমপ্লিট করলাম। টি ইজ প্লেসড অ্যাবাভ কিউ, টি হচ্ছে কিউ এর উপরে আছে, এন্ড কিউ ইজ জাস্ট বিলো পি, পি এর জাস্ট নিচে কিউ আছে। তাহলে এখানে কিউ, পি এর জাস্ট নিচে, কিউ ইজ জাস্ট বিলো পি, কিউ ইজ জাস্ট বিলো পি। আর এটা কি বলছে, টি ইজ প্লেসড অ্যাবাভ কিউ, কিউ এর উপরে আছে টি। ঠিক আছে, তাহলে আমার পড়ে থাকছে কোন দুটো বক্স যেগুলো আমি লিখতে পারিনি। বক্স আর ইজ প্লেসড জাস্ট অ্যাবাভ দ্য অরেঞ্জ বক্স, তাই লিখেছি বক্স আর ইজ প্লেসড জাস্ট অ্যাবাভ দ্য অরেঞ্জ বক্স। only one box is placed between P and the orange box, P আর অরেঞ্জ বক্সের মাঝে একটা বক্সেরই গ্যাপ আছে। only 3 boxes are placed between P and the pink box, P আর পিঙ্ক বক্সের মাঝে তিনটে বক্স আছে। only 2 boxes are placed between S and T, S আর T এর মাঝে দুটো। তাহলে আমি জানি কি T এখানে আছে, তাহলে S এখানে আছে, দুটো বক্সের বলেছে। তাহলে আমার পড়ে থাকলো কোনটা, P Q R S T U, this is U। আর কালার পড়ে থাকলো কোনটা, রেড ব্ল্যাক ইয়েলো পিঙ্ক হোয়াইট, হোয়াইট পড়ে থাকলো এটা হোয়াইট আর হোয়াইট। এই অ্যাসাম্পশনটা ভুল। এবার এই অনুযায়ী আমি কোশ্চেন সলভ করব। হাউ মেনি বক্সেস আর প্লেসড অ্যাবাভ ইউ, ইউ এর উপরে কতগুলো, দুটো। হোয়ার ইজ দ্য রেড বক্স ইজ প্লেস, রেড বক্স কোথায় প্লেস আছে, সেকেন্ড ফ্রম বটম, সেকেন্ড ফ্রম টপ, ফার্স্ট ফ্রম বটম, ফার্স্ট ফ্রম টপ, ফার্স্ট ফ্রম বটম রেড বক্স। Which of the following boxes is yellow, yellow box কোনটা, P। Which of the following colors does box U have, U এর কোন কালার, অরেঞ্জ। 4 of the following 5 are alike in a certain way and hence from a group, which is the one which does not belong that group। আচ্ছা, চারটে এখানে আছে যেগুলো একটা গ্রুপ ক্রিয়েট করছে, তার মধ্যে একটা সেই গ্রুপের মধ্যে পড়ছে না, সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। কি আছে, কিউ ব্ল্যাক, কিউটা হচ্ছে ব্ল্যাক। ইয়েলো হচ্ছে ইউ, ইয়েলো হচ্ছে ইউ, ইউ ইয়েলো, কিউ ব্ল্যাক। টি হচ্ছে অরেঞ্জ, টি হচ্ছে অরেঞ্জ। আর আর হচ্ছে রেড, আর হচ্ছে রেড, আর রেড। বুঝেছিস কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ছিল তার কালার এটা বলছিল, এখানে যে ছিল তার কালার এটা বলছিল, কিন্তু এখানে যে ছিল তার কালার এটা বলছে, তার মানে এটাই হবে না। বুঝেছিস? তাহলে এটা মুছে দিচ্ছি, তোরা বুঝে গেছিস এটা?
তাহলে এই দুটোকে আরেকবার করে করবি বাড়িতে, শুধু মানে যেটা আজকে করলি সেটা দেখবি না, পুরো যে ডেসক্রিপশনগুলো যেগুলো আছে সেগুলো দেখবি, দেখে নিজে একবার অ্যাপ্রোচ করবি, হবে। যদি না হয় কোথাও আটকে যায় পরের দিনে আবার একবার করবো, ঠিক আছে? দেখ এই যে পাজলটা করবো, আচ্ছা দেখ কি বলছে এখানে, আমরা প্রথমটা আগে দেখে নেবো, পুরোটা পড়ে নেবো কি কি বলছে। P Q R S T U and V are 7 teachers in a school. All of them belongs to different cities: Delhi, Mumbai, Chandigarh, Pune, Bengaluru, Kolkata and Asansol, but not necessarily in the same order. Each of them teaches a different subject: physics, chemistry, math, English, commerce, Sanskrit and Hindi, but not necessarily in the same order. তাহলে তিনটে ভেরিয়েবলস পাচ্ছি, নেমস থাকছে, সিটিজ থাকছে, আর কি কি পড়াচ্ছে সেইগুলো থাকছে। কি বলছে, Q belongs to Pune and does not teach either commerce or English. R teaches physics and does not belong to Chandigarh or Kolkata. T belongs to Bengaluru and teaches Sanskrit. The one who teaches chemistry belongs to Asansol. The one who teaches English belongs to Chandigarh. এবার কি বলছে, কোশ্চেনে বলে দিচ্ছে V belongs to which of the following cities, তার অপশন। P teaches which of the following subjects, তার অপশন। S teaches which of the following subjects, তার অপশন। Which of the following combination of person city subject is not correct, যেগুলো আমরা পাজলটা মেলাবো তার মধ্যে এটা কোনটা কারেক্ট নয় সেটা আমাকে বার করতে হবে। তাহলে আগে পাজলটা সলভ করব, কোনটা আগে করতে পারবো ভাব, কোন তোরা বল যে কোন লাইনটা আমি, কোন সেন্টেন্সটা আমি তুলবো আগে, কোন ক্লুটাকে আমি আগে কাজে লাগাবো করার জন্য। টিটা তো নাকি টি বিলংস টু বেঙ্গালুরু আর টিচার্স সংস্কৃত একটা আছে। ইয়েস, এটা আমার ডিরেক্ট বলেছে, টি বিলংস টু বেঙ্গালুরু এন্ড টিচার্স সংস্কৃত। তাহলে আমি আগে এটা লিখে নেব, তাহলে কি লিখবো, টি বেঙ্গালুরু সংস্কৃত, ঠিক আছে? মনে রাখতে হবে 7 টিচার্স আছে, ঠিক আছে? নেক্সট কোনটায় যাবো বল, দেখ দুটো জিনিস আমাকে বলেছে, বলছে ঠিক আছে বুঝতে পারলেন, এবার পেরে যাবি। দেখ এখানে আমাকে কয়েকটা জিনিস নোট করতে হবে, কি the one who teaches chemistry belongs to Asansol। তাহলে আমি এইখানে ছোট্ট একটা জায়গায় লিখে রাখছি, ধর এখানটা লিখে রাখছি, ঠিক আছে? কেমিস্ট্রি আসানসোল ছোট ছোট করে লিখলাম, ঠিক আছে? CHEMNASSA, ঠিক আছে? আরেকটা কি বলেছে, the one who teaches English belongs to Chandigarh, যে ইংলিশ সে চণ্ডীগড়ে থাকছে। Q belongs to Pune, এটা আমাকে একটা বলে দিয়েছে যে Q পুনেতে থাকে but does not teach either commerce or English। তাহলে এটা একটা এইটুকুটা আমরা ডাইরেক্ট পাচ্ছি, Q belongs to Pune, সেটাকে লিখে নেব। আচ্ছা তার আগে আমরা একটা জিনিস করতেই পারি, সেটা হচ্ছে আমাকে তো বলে দেয়নি কে কিরকম অবস্থায় থাকে বা ফ্ল্যাটের কেস নয়, তাহলে আমরা এইটাকে তুলে নিতে পারি, P Q R S T U V, U V S R Q P, ঠিক আছে? 7টা। আচ্ছা কি বলছে দেখ এখানে আমাকে, তাহলে এটা বলেছে Q belongs to Pune, তাহলে Qটা আমি পুনে লিখে দিলাম, but does not teach either commerce or English। তার মানে Q কমার্স আর ইংলিশের মধ্যে কোনোটাই নয়, ঠিক আছে? তাহলে আমি দেখ কমার্সটা আর ইংলিশটা এখানে সাইডে ছোট করে লিখে ক্রস দিয়ে রাখবো, তাহলে মনে থাকবে কমার্স আর ইংলিশ কোনোটাই এতে যাচ্ছে না। সংস্কৃতও হয়ে গেছে, ঠিক আছে? আর একটা কি, আরো দুটো হয়ে গেছে, কি দেখ কেমিস্ট্রি আর ইংলিশও হয়ে গেছে, কারণ আসানসোল আর চণ্ডীগড় তো ওই দুটো। তাহলে কটা হয়ে গেল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে পড়ে থাকছে দেখ যে কোনো দুটো সাবজেক্ট পড়ে থাকবে। ফিজিক্স পড়ে থাকছে একটা, ঠিক আছে? আর পড়ে থাকছে ম্যাথস,
ফিজিক্স আর ম্যাথসের মধ্যে যে কোনো একটা হবে। তার মানে এটা আমরা তাহলে মনে রাখবো ইদার ফিজিক্স অর ম্যাথস। তাহলে কিউটা এখানে ছোট করে লিখতে রাখতে পারি ফিজিক্স অর ম্যাথস, ঠিক আছে। আর টিচেস ফিজিক্স, তাহলে আর যদি ফিজিক্স পড়ায় তাহলে কিউ ম্যাথস তো। এন্ড ডাজ নট বিলং টু চন্ডীগড়, তাহলে কে ওটা বলেছে? আর বলেছি। আর হচ্ছে ফিজিক্স। ও কোথায় থাকে না? ডাজ নট বিলং টু চন্ডীগড়, চন্ডীগড়ে থাকে না, ঠিক আছে। তাহলে কি কি আমার কাছে পড়ে থাকছে? দেখ আসানসোল, কারণ চন্ডীগড়ে যে থাকে সে ইংলিশে আছে, ঠিক আছে। আর কেমিস্ট্রি যে সে হচ্ছে আসানসোল। তাহলে ওরকম পজিশন কটা আছে? একটা, দুটো, তিনটে, যেখানে দুটোতেই কিছু বলেনি, চারটে এটাতেও। তাহলে আমি এখানে কি করতে পারি? আর টিচেস ফিজিক্স এন্ড ডাজ নট বিলং টু চন্ডীগড়। তাহলে আর যদি চন্ডীগড়ে না থাকে কোনটা আমার কাছে পড়ে থাকছে? তাহলে চন্ডীগড় থাকছে না, পুনে থাকছে না, চন্ডীগড় থাকছে না, পুনে থাকছে না, আচ্ছা বেঙ্গালুরু, এগুলো তো হয়ে গেছে। আর এর জন্য আমাকে বসাতে হবে, তাহলে কোনটা বসাতে পারবো না? বেঙ্গালুরুও বসাতে পারবো না, হয়ে গেছে। আচ্ছা আসানসোলও হবে না, আসানসোলও হবে না, আচ্ছা তোর চন্ডীগড়ও হবে না, চন্ডীগড়ও হবে না, লিখে দিয়েছি। তাহলে পড়ে যাচ্ছে কি? মুম্বাই পড়ে থাকছে, দিল্লি পড়ে থাকছে, আর কলকাতা পড়ে থাকছে। মুম্বাই, দিল্লি, কলকাতার মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা দেখি আর কি কি হতে পারে, পুরোটা আরেকবার পড়ি। বলছে P belongs to Bengaluru, the one who teaches chemistry belongs to Asansol, the one who teaches English belongs to Chandigarh. আসানসোলে কে থাকছে? the one who teaches chemistry। আর Q belongs to Pune and does not teach either commerce or English, সেটা লিখে দিয়েছি। আর বলছে R teaches physics and does not belong to Chandigarh, R teaches physics, হ্যাঁ, আর does not belong to Chandigarh আর কলকাতা। আচ্ছা চন্ডীগড়ও থাকছে না, কলকাতাও থাকছে না, তাহলে দেখ কলকাতাটাও চলে গেল। তাহলে পড়ে থাকছে শুধু কি? দিল্লি আর মুম্বাই, তাই তো। দিল্লি মুম্বাইয়ের মধ্যে S belongs to দিল্লি, S belongs to দিল্লি বলেছে, হ্যাঁ বলেছে। যদি S belongs to দিল্লি বলে তাহলে এটা নিশ্চয়ই মুম্বাই হবে। S হচ্ছে দিল্লি, ঠিক আছে। আর কি বলছে দেখ, দেখতে হবে না আমরা এখানে কিছু একটা তুলতে আমি মিস। আচ্ছা দুটো জিনিস আমি তুলতে ভুলে গেছিলাম, সেটা নোট করে দিলাম। যে কোনো জায়গাতেই আমরা লিখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। যে V teaches হিন্দি আর S belongs to দিল্লি, ঠিক আছে। এটা অ্যাড করে দিলাম, ওটা আমার লেখা হয়নি তখন। তাহলে এখানে হচ্ছে তোর V teaches হিন্দি বলে দিচ্ছে, তাহলে Vটা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি তো, হিন্দি আছে, তাহলে আমি হিন্দিটা লিখে দিলাম, ঠিক আছে। তাহলে আমার দেখ পড়ে থাকছে কোনগুলো? একটা হচ্ছে কেমিস্ট্রি আর যেটা আসানসোল পড়িয়েছে, আর একটা হচ্ছে ইংলিশ যেটা হচ্ছে চন্ডীগড়, তাই তো। তাহলে চন্ডীগড় ইংলিশ দুটো দেখ পড়ে আছে, দুটোই বক্স P আর U, এই দুটোর মধ্যে যে কোনো একটা যাবে। এবার দেখ ওখানে ভালো করে দেখি যে ওখানে আর কি দেয়া আছে যেটা আমরা লক্ষ্য করিনি, কোন জায়গাটায় বসতে পারে। কেমিস্ট্রি P তেও হতে পারে, ইংলিশেও হতে পারে। আসানসোল লাগতে আছে না, T does not belongs to আসানসোল, তাহলে T এতে কেমিস্ট্রি আসানসোলটা হবে না, তাই তো। হ্যাঁ ইংলিশ চন্ডীগড় হবে না। না এখানে যে লাইনটা বলেছে P does not belongs to আসানসোল, আমার তো দুটো ঘর পড়ে আছে P আর U, আর দুটো অপশন আছে কেমিস্ট্রি P আসানসোল। does not belongs to আসানসোল, একদম ঠিক যেটা বলেছিস। P does not belong to আসানসোল, তাহলে P যদি আসানসোলে বিলং করে না তাহলে P চন্ডীগড়ে বিলং করবে, কারণ আমার এই দুটো বক্স খালি আছে। তাহলে এটা যদি চন্ডীগড় হয় তাহলে কেমিস্ট্রি হবে P, আর ওটা যদি এখানে চলে যায় তাহলে এখানে নিশ্চয়ই ইংলিশ আর এ হবে তোর সরি কেমিস্ট্রি আর আসানসোল হবে, চন্ডীগড়ের ইংলিশ, হ্যাঁ এটা কেমিস্ট্রি আর আসানসোল হবে, ইংলিশ, আর এটা হয়ে গেল আমার আসানসোল আর কেমিস্ট্রি, ঠিক আছে। আর পড়ে থাকলো কি? এই দুটো S আর V, ঠিক আছে। S আর V এর মধ্যে দেখ S টা বলেছে তো S belongs to দিল্লি, ওটা হয়ে গেছে। এবার ওর কোনটা পড়ায়, ঠিক আছে। একটা হচ্ছে কোনটা পড়ায়, একটা কোনটা সিটি, সিটিটা আমরা বার করে নিতে পারবো, কারণ 1 2 3 6টা সিটি আমরা জেনে গেছি। দিল্লি হয়ে গেছে, মুম্বাই হয়ে গেছে, চন্ডীগড় হয়ে গেছে, পুনে হয়ে গেছে, বেঙ্গালুরু হয়ে গেছে, কলকাতা, কলকাতাটা হয় না, তাহলে কলকাতা হবে এটা,
আর কোন সাবজেক্টটা পড়ে আছে দেখ, সাতটার মধ্যে একটা সাবজেক্ট পড়ে আছে, কি কি হয়ে গেছে দেখ, ফিজিক্স হয়ে গেছে, কমার্স নেই, তাহলে কমার্স এটা। পাজলটা সলভ হলো। এবার এখান থেকে কোশ্চেনস। বি বিলংস টু হুইচ অফ দ্য ফলোইং সিটিজ? কলকাতা। কোথায় আছে? কলকাতা। পি টিচেস হুইচ অফ দ্য ফলোইং সাবজেক্ট? কোন সাবজেক্টটা পড়াচ্ছে? ইংলিশ। এস টিচেস হুইচ অফ দ্য ফলোইং সাবজেক্টস? কমার্স। Which of the following combination of person, city, subject is not correct? কোনটা দেখ যেখানে person, city, subjectটা কারেক্ট নয়? টি বেঙ্গালুরু সংস্কৃত মিলছে, বি কলকাতা হিন্দি মিলছে, ইউ আসানসোল কেমিস্ট্রি, আর পুনে ফিজিক্স, হ্যাঁ এটাই মিলছে না, তাহলে এটা। এই চারটে যেহেতু আমার মিলছে তার মানে আমি বুঝবো পাজলটা আমার ঠিক আছে। এই চারটে যদি এখানে আমার না মেলে তার মানে আমি বুঝতে হবে পাজলে আমি কিছু ভুল করেছি, ঠিক আছে? আচ্ছা দেখ কি বলছে এই পাজলটা। বলছে অনামিকা, কৃতি, মঞ্জু, ঋতিকা, অর্পিতা and নিধি live on different floors of the same building. Each of them owns a different car: Alto, Wagner, Santro, Maruti 800, i20 and i10, but not necessarily in the same order. The ground floor is numbered 1, the floor above it is number 2 and so on, and top floor is number 6. তাহলে গ্রাউন্ডটা 1, টপটা হচ্ছে 6। এই 6 জন আছে, 6 জনের আলাদা আলাদা গাড়ি আছে। কৃতি lives on an even number floor and does not own Wagner or Santro. কৃতি একটা ইভেন নাম্বার ফ্লোরে থাকে এবং ওর কাছে ও ওয়াগনার or Santroর মধ্যে কোনোটাই ওর কাছে নেই। Only 2 persons live between the floors on which Kriti and Nidhi live respectively. মানে কৃতি আর নিধির মাঝে শুধুমাত্র দুজন আছে। Ritika lives on the floor immediately below the floor on which the one who owns Alto lives. তাহলে কি বলছে দেখ, Ritika lives on the floor immediately above the floor on which, মানে ঋতিকা যে ফ্লোরটায় আছে কোন ফ্লোরে আছে না immediately above the floor on which মঞ্জু lives, মানে মঞ্জু যে ফ্লোরটায় আছে তার এক্সাক্ট উপরের ফ্লোরে হচ্ছে ঋতিকা আছে। ঋতিকা does not live on an odd number floor. ঋতিকা কোনো odd number ফ্লোরে থাকে না, মানে কোনো ইভেন নাম্বার ফ্লোরেই থাকবে। আচ্ছা, and lives immediately below the floor on which the one who owns Alto lives. আর ঠিক যার অল্টো আছে তার ফ্লোরের নিচের ফ্লোরেই আছে। অনামিকা does not live on the floor immediately above or below the floor on which অর্পিতা lives. মানে অনামিকার উপরে বা নিচে অর্পিতা নেই। অনামিকা does not live on the lower most floor. অনামিকা লোয়ার মোস্ট ফ্লোরে নেই, মানে অনামিকা 1 নম্বর ফ্লোরে নেই। আর ঋতিকা owns an i20, অনামিকা owns an i10। ঠিক আছে, এবার বল এখান থেকে কোনটাকে আমরা কাজে লাগাতে পারবো, একটু দেখে ভাব। আচ্ছা আমরা প্রথমটা ধরেই করি নাকি? কৃতি লিভস অন এন ইভেন নাম্বার ফ্লোর, একটা প্রজেকশন করে নি। 6টা তো আছে, তাহলে 3টে প্রজেকশন করলে আমার হয়ে যাবে। টপটা 6, বটমটা 1, তাই তো? 5 4 3 2 1। কি বলছে? কৃতি লিভস অন এন ইভেন নাম্বার ফ্লোর। তাহলে কৃতি এখানে হতে পারে, কৃতি এখানে হতে পারে, কৃতি এখানে হতে পারে। এবার বলছে and does not own Wagner or Santro. ওর ওয়াগনার আর স্যান্ট্রোর মধ্যে কোনোটাই নেই, তাই তো? তাহলে ওয়াগনার আর স্যান্ট্রোর মধ্যে কোনোটাই ওর নেই। Only 2 persons live between the floor on which Kriti and Nidhi live respectively. Kriti আর নিধির মাঝে দুজন আছে। ওর কথা অনুযায়ী এই প্রজেকশনে নিধি এখানে হবে, তাই তো? এইটা অনুযায়ী নিধি এখানে হবে, এইটা অনুযায়ী নিধি এখানে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখে দিলাম only 2 persons live between the floors on which Kriti and Nidhi live respectively। এটা হয়ে গেছে, ঠিক আছে? এটাও আমরা মনে রেখেছি, ওয়াগনার আর স্যান্ট্রো আমরা নোট করে রেখেছি।
রিতিকা লিভস অন দ্য ফ্লোর ইমিডিয়েটলি অ্যাবাভ দ্য ফ্লোর অন হুইচ মঞ্জু লিভস। মঞ্জু যেখানে থাকবে তার ইমিডিয়েট অ্যাবাভে রিতিকা থাকবে, তাই তো? তাহলে এখানে এই দুটোর মধ্যে হতে পারে, এখানে শুধুমাত্র এই কন্ডিশনটাই হচ্ছে, আবার এখানে এই কন্ডিশনে হচ্ছে, ঠিক আছে? আর কি বলছে যে রিতিকা ডাজ নট লিভ অন এন অড নাম্বার ফ্লোর। রিতিকা কোনো অড নাম্বার ফ্লোরে যাবে না। তাহলে রিতিকা এখানে হতে পারে, এখানে হতে পারে, এটা তো আমরা প্রুফ করতে পারছি না এখন, তাই তো? দেখ এখানে বলছে যে রিতিকা লিভস অন দা ফ্লোর ইমিডিয়েটলি অ্যাবাভ দা ফ্লোর অন হুইচ মঞ্জু লিভস, মানে মঞ্জু যে ফ্লোরটায় থাকবে তার ঠিক উপরের ফ্লোরে রিতিকা থাকবে, ঠিক আছে? তাহলে রিতিকা এরকম একটা পজিশনে থাকবে যেখানে পরেরটাতেই মঞ্জু থাকবে, তাই তো? রিতিকা ডাজ নট লিভ অন এন অড নাম্বার ফ্লোর, কিন্তু তাহলে রিতিকা যদি এখানে থাকে, মঞ্জু এখানে, কিন্তু রিতিকা তো অড নাম্বার থাকবে না, তাহলে এইখানে এখানে হতে পারে তো? হ্যাঁ সেটাই। তাহলে রিতিকা আর মঞ্জু এখানে হতে পারে, তাহলে আমি এই কন্ডিশন অনুযায়ী এখানে বসিয়ে রাখছি মঞ্জু। আচ্ছা এখানে দেখ, এখানে হলে কি এই দুটোতে হতে পারে রিতিকা আর মঞ্জু। রিতিকা এখানে থাকছে ইভেন নাম্বার, তাহলে এখানে এই অনুযায়ী এখানে হবে, ঠিক আছে? আর এইখানে অনুযায়ী এখানে হবে না, এখানে হবে, তাই তো? তাহলে রিতিকা মঞ্জু, তাহলে এটাও আমরা কমপ্লিট করলাম যে রিতিকা ডাজ নট লিভ অন এন অড নাম্বার ফ্লোর and lives immediately below the floor on which না এটা না তোর ওটা হ্যাঁ রিতিকা lives on the floor immediately above the floor on which মঞ্জু lives, ঠিক আছে? এবার বলছে রিতিকা does not live on an odd number floor, সেটাও করেছি, and lives immediately below the floor on which the one who owns alto lives। আর কি এমন একজনের নিচে আছে যার উপরে অল্টো আছে, তাহলে এই প্রজেকশনটা দেখ হলো না, কারণ এর উপরে একজনকে থাকতে হবে যার অল্টো আছে। নিধি এই প্রজেকশনটা হতে পারে, এখানে অল্টো লিখলাম, এখানে অল্টো লিখলাম, অল্টো এই যে বুঝতে পারছিস প্রবলেমটা কেন হলো? এই যে এখানে দেখ বলে দিয়েছে কি যে রিতিকা ডাজ নট লিভ অন এন অড নাম্বার ফ্লোর, সেটা তো আমরা করেছি, ইভেন নাম্বারে বসিয়েছি। এখানে বলছে and lives immediately below the floor on which the one who owns alto lives। এমন একজনের নিচে আছে যার কাছে অল্টো আছে, তাহলে এখানে এখানে বসালাম আমি। এবার কি বলছে অনামিকা ডাজ নট লিভ অন দ্য ফ্লোর ইমিডিয়েটলি অ্যাবাভ অর বিলো দ্য ফ্লোর অন হুইচ অর্পিতা লিভ। তাহলে অনামিকা যেখানে আছে সেটা অর্পিতার উপরে বা নিচে নয়, তার মানে অনামিকা ইদার এখানে হবে আর ইদার এখানে। অর্পিতার অনামিকার বসার জায়গা এই দুটোতে। আর কি বলেছে দেখ অনামিকা ডাজ নট লিভ অন দ্য লোয়ার মোস্ট ফ্লোর, অনামিকা লোয়ার মোস্ট ফ্লোরে নয়, তাহলে অনামিকা টপে আছে, অর্পিতা লোয়ার, অনামিকা ওনস i10, আর বলে দিয়েছে কি রিতিকা ওনস i20, ঠিক আছে? তাহলে পড়ে থাকছে কি আর একটা কি দেখ অনামিকা ডাজ নট লিভ অন দ্য লোয়ার মোস্ট ফ্লোর পড়ে দিয়েছি, রিতিকা ওনস i20, অনামিকা ওনস i10, অনামিকা i10, রিতিকা i20। আচ্ছা আরো একটা কিছু আছে যেটা আমরা মিসিং করেছি এখানে, কৃতি লিভস অন এন ইভেন নাম্বার ফ্লোর এন্ড ডাজ নট ওন ওয়াগনার অর সেন্ট্রো। আচ্ছা কৃতির ওয়াগনার অর সেন্ট্রো নয়, ঠিক আছে? তাহলে ওর কি আছে? তাহলে ওয়াগনার অর সেন্ট্রো, ঠিক আছে? পড়ে থাকছে কোনটা? মারুতি 800। দেখছি দাঁড়া, অর্পিতা, মঞ্জু আর কৃতি এই তিনজনের মধ্যে পড়ে আছে, তাই তো? ওয়াগনার আর স্যান্ট্রো, তাহলে ওয়াগনার আর স্যান্ট্রো যদি না হয় তাহলে পড়ে থাকছে মারুতি 800, তাহলে কৃতির হচ্ছে কি মারুতি 800। আর একবার পুরোটা দেখে নিই যে এদের দুজনের কোনটা কোনটা হতে পারে। and does not own Kriti lives on an even number floor and does not own Wagner or Santro করে দিয়েছি, ওর মারুতি 800 হয়েছে। only two persons live between the floor on which Kriti and Nidhi live respectively করে দিয়েছি, কৃতি আর নিধির মাঝে দুজন আছে,
Ritika lives on the floor immediately above the floor on which Manju lives. Ritika এমন এক জায়গায় আছে যার নিচে মঞ্জু আছে, সেটাও পড়েছি। Ritika does not live on an odd number floor. Ritika even number floor এ বসিয়েছি। And lives immediately below the floor on which the one who owns alto lives. ঠিক alto যার আছে তার নিচে ওকে বসিয়েছি। Anamika does not live on the floor immediately above or below the floor on which Orpita lives. অনামিকা এমন জায়গায় আছে যার উপরে বা নিচে অর্পিতা নেই, সেটাও কারেক্ট হয়েছে। অনামিকা ডাজ নট লিভ অন দা লোয়ার মোস্ট ফ্লোর, অনামিকা লোয়ার মোস্ট ফ্লোরে নেই, টপ মোস্টে রেখেছি। অনামিকা ঋতিকার আছে I20, অনামিকার আছে I10। কোনোভাবেই এই দুটোর কার কি গাড়ি আছে সেটা আমরা এখানে বলেনি যখন কোন দুটো গাড়ি আগে আইডেন্টিফাই করব, ওয়াগনার আর স্যান্ট্রো। কি করব, এদের দুজনের ওয়াগনারও হতে পারে স্যান্ট্রো হতে পারে, এরও তাই ওয়াগনারও হতে পারে স্যান্ট্রো হতে পারে। ঠিক আছে, এবার কোয়েশ্চেনে যাব। যতদূর আমাকে বলেছে এরা বলে দেয়নি কোথায় আছে, আমিও কোথাও লিখবো না, দুটোর মধ্যে যে কোনো একটা এর হবে একটা এর হবে। Who among the following lives on the floors that are between the floors on which Kriti and Nidhi live respectively? নিধি আর কৃতির মাঝে কারা আছে? ঋতিকা আর মঞ্জু, মঞ্জু আর ঋতিকা। Who among the following lives on floor number 5? 5 number ফ্লোরে আছে কে? নিধি। On which of the following floors does Orpita live? Orpita কোন ফ্লোরে আছে? 1 নম্বর ফ্লোরে। How many persons live on the floor above the floor on which Anamika lives? অনামিকা যেখানে আছে তার উপরে কতজন আছে? 0, তাহলে none. Which car is owned by the person who lives on the third floor? থার্ড ফ্লোরে যে আছে তার কোন গাড়িটা আছে? ওয়াগনার, স্যান্ট্রো, মারুতি 800, ইদার 1 or 2। এইটা যখনই ইনকমপ্লিট থাকবে তখন ইদার 1 or 2 থাকবে, আমি যে কোনো একটা বসিয়ে দেব না। তাহলে এখানে অপশন হচ্ছে এটা কমপ্লিট। ঠিক আছে, কোথাও ডাউট থাকলে বল। তাহলে আজকে এতটাই থাকলো, পরের দিন আবার অন্যগুলো ডিসকাস করবো। ঠিক আছে, এইটাকে ডিফারেন্ট ভেরিয়েবলস দিয়ে পরের দিন আবার ট্রাই করবো। মুছে দিলাম আমি। হ্যাঁ, ডিফারেন্ট ভেরিয়েবলস বলতে এখানে যেমন তুই 3টে ভেরিয়েবলস দেখলি, 4টে ভেরিয়েবলস দিয়েও হয়। এটা সবথেকে আমি বলবো এটা ইজি। সিটিং অ্যারেঞ্জমেন্ট যখন হবে তখন অনেক বেশি আরো চাপ লাগবে, সেই জন্য এটাকে আগে পুরো ভালো করে রপ্ত করে নে, নাহলে সিটিং অ্যারেঞ্জমেন্ট করার সময় তখন মনে হবে কি করছি। ঠিক আছে।